তো সে কাজটা তোমরা একটু করো। তো আমরা আজকে কিসের উপরে আমাদের আলোচনা হবে, ক্লাস হবে নৈতিকতা, বলেন? মূল্যবোধ ও সুশাসন। এটা তো হলো আমাদের বিষয়ের টপিকটা কি? এটা হচ্ছে আমাদের বিষয়ের তো নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। আর টপিকটা হলো নৈতিকতা টু। এর আগে আমরা নৈতিকতার উপর আলোচনা শুরু করেছিলাম, যেখানে আমরা তোমার নীতি দিয়ে আলোচনা করেছিলাম যে নীতি আমাদের বলা নেই, বাট নীতি ছাড়া তো নৈতিকতা হয় না। নীতি নৈতিকতা প্রকাশের মধ্য দিয়ে মূল্যবোধ দেখা যায়, মূল্যবোধ সম্পর্কে বোঝা যায়। আর নৈতিকতা মূল্যবোধ যদি আহ সুন্দরভাবে হয়, তাহলে সেই মানুষটি যা করবে সেটা ভালো হবে। সে সরকারি চাকরি করলে সে সুশাসন দেবে। সুশাসন এমন একটা বিষয়, সেটা হলো তোমার একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যন্ত শুধু সরকারি না, বেসরকারি, এবং একটা দোকানে যদি 5 জন কর্মচারী থাকে, সেখানে একজন ম্যানেজার থাকে, প্রত্যেকের দায়িত্ব যদি সুচারুরূপে সম্পন্ন হয়, তাহলে আমার 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 করে সারা দেশের মানুষের কল্যাণ হয়। তখন এটা হল আমরা গভর্নেন্সের সাথে সম্পর্ক যুক্ত করি। এখানে শুধু হয়তো আমরা সরকারি চাকরি যারা করেন তাদের ব্যাপারে সুশাসনের কথাটা বলবো। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার একটা প্রতিষ্ঠান আগে ছিল আমার এভারগ্রিন। আমি দীর্ঘদিন আমি ছোট বাচ্চাদের থেকে শুরু করে কিন্ডারগার্টেন, এভারগ্রিন টিউটোরিয়াল শুরু করে পরে এভারগ্রিন বিসিএস কোচিং সেন্টার, দীর্ঘদিন যাবত এই কাজটি করছি। তোমাদেরকে আমি আজকে কত 1991 থেকে বলতে গেলে 35 বছর হলো আমার এই কর্মকাণ্ডের। আমার মনে পড়ে না যে আমি কখনো ক্লাসের আগে আমি আমার জায়গায় উপস্থিত থাকিনি। তারপর মাঝখানে আমি অন্য একটা প্রতিষ্ঠানে ছিলাম বেশ কয়েক বছর। সেখানেও আমি প্রতিটা সেই মিটিং এ, তাদের মিটিং এ এই কথাটি বলা হতো যে একমাত্র ফারুক স্যার উনি ক্লাসের আগে পৌঁছান। এবং শুধু আগে না, আমি আসলে একটা বিষয় জানি, সেটা হলো সেই প্রতিষ্ঠানের যারা পিয়ন, প্রতিষ্ঠানের যারা কাউন্সিলর, যে ম্যানেজার, এরা এরা সবার সাথে আমার এতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব, এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক, যে তারা সবাই আমাকে অন্যরকম জানে। এই বিষয়গুলো আমার জায়গা থেকে আমি মেনটেন করেছি। অনেকে দেখা গেছে যে একজন টিচার কোনো দিন নিয়মিত যান না, এবং শুরু হওয়ার কথা 11:10টায়, তিনি পৌঁছাইছেন 11টায়, কইলে আবার সেটা যায়, এরকমও ঘটনা ঘটেছে। এটা সুশাসন না। সুশাসন ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের কর্মের প্রতি সময় মতো সম্পাদন করা। তো যাক, এই বিষয়গুলো আসলে মাত্র 10 নাম্বারের, কিন্তু সিলেবাসটা কিন্তু 10 নাম্বারের না। সিলেবাসটা অনেক বড়। এখানে অনেক ভিতরে যাওয়ার সুযোগ আছে, এখানে অনেক কিছু সুযোগ আছে। এখানে মূল বিষয়টা হচ্ছে ফিলোসফিক্যাল বিষয়টা। ফিলোসফিক্যাল যে বিষয়টা, সেটা এখানে সবচেয়ে বেশি আনা হয়েছে। যখন তুমি সুশাসন পড়বে, তখন তোমাকে জানতে হবে আমাদের দার্শনিকরা সুশাসন সম্পর্কে কি বলেছে। আমি যখন নৈতিকতার কথা বলবো, তখন দার্শনিকরা কে কি বলেছেন। আমি যখন মূল্যবোধের কথা বলবো, দার্শনিকরা কে কখন কি বলেছেন। অর্থাৎ
সুপ্রাচীন কাল থেকে শুরু হয়ে আমাদের এই নৈতিকতা, মূল্যবোধ, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে এসছে। আমরা যদি ভারত উপমহাদেশের সেই সুপ্রাচীন কালের বা প্রাচীন কালের, প্রাচীন কাল বলতে তো আমরা আলেকজান্ডারের ভারত অভিযানের পর থেকে বুঝি। তোমাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষে প্রাচীন কালটা আমরা বুঝি হলো আলেকজান্ডারের ভারত অভিযানের পর থেকে শুরু করে 1204 পর্যন্ত। 1204, 1204 বা 1206 যাই বলে এভাবে। তারপর আমরা ধরি মধ্যযুগ। আর 1765 থেকে ব্রিটিশ শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন থেকে আমরা 1947 সাল পর্যন্ত ধরে নেই হলো তোমার ব্রিটিশ শাসন। 47 থেকে 71 পর্যন্ত ধরে নিই আমরা পশ্চিম পাকিস্তানের শাসন। আর 1971 সালে 26 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে বাংলাদেশ স্বাধীন হলো। এবং তার নির্দেশে এবং তার নেতৃত্বে সারা জাতি 71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছে। এই যে যে বিষয়গুলো এসছে, তার মানেটা কি দাঁড়িয়েছে? আমরা সেই আহ ওই সময় আমরা পেয়েছিলাম তোমার, তিনি হচ্ছেন কৌটিল্য, তিনি হচ্ছেন চাণক্য, তার পারিবারিক নাম ছিল বিষ্ণুগুপ্ত। তিনি সুশাসন সম্পর্কে কি বলেছেন, নৈতিকতা সম্পর্কে কি বলেছেন? কারণ তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের, যিনি প্রথম, যাকে আমরা ভারতের শাসক সম্রাট বলে জানি, তিনি এই মগধের রাজা নন্দকে হটিয়ে মগধের ক্ষমতা দখল করেছিলেন। এবং তারই অর্থমন্ত্রী ছিলেন হলো চাণক্য। সে অর্থমন্ত্রী ছিলেন, তার লেখা যত বই টোটালটাকে বলা হয় চাণক্যের অর্থ, মানে কি বলবো, যে কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্র মানে এই না যে তার যত লেখা সবই অর্থনীতির উপরে, তার লেখা প্রশাসনের নীতির উপরে, তার লেখা পররাষ্ট্র নীতির উপরে, তার লেখা সামাজিক সম্পর্ক নিয়ে। এই জন্য তিনি সমসাময়িক কালের একজন মহাজ্ঞানী, মানে জ্ঞানী দার্শনিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। এই দার্শনিকদের কথা শুনতে 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 আমরা আজকে যখন বাংলাদেশে দেখব, তখন দেখব সেই সময় দার্শনিকরা কথাগুলো কি ঠিক বলেছিলেন কিনা। তো দার্শনিকরা যে কথাগুলো বলেছেন, এবং শেষ অব্দি আমরা যদি কার্ল মার্কসের কথা বলি, ইমানুয়েল কান্টের কথা বলি, তারাও কিন্তু অনেক কথা বলেছেন। আবার তোমরা কি জানো যে দার্শনিক মানে এই না যে তিনি শুধু দর্শন, দর্শন বলতে হলো এমন কতগুলো বিষয়, সেখানে অঙ্কশাস্ত্র আছে, গণিত শাস্ত্র আছে, সেখানে তোমার শরীর চর্চা আছে, শারীরিক বিদ্যা আছে, সেখানে মানসিক বিদ্যা রয়েছে। এই সব কিছু নিয়ে প্রথম থেকে যে চর্চাটা শুরু হয়েছে, সেটি হচ্ছে দর্শনের স্তম্ভ। কাজে দার্শনিক জায়গা থেকে আমাদের এইটা বিকশিত হয়েছে। এখনো আমরা সেই জায়গা থেকে সরে আসতে পারবো না, সরে আসার কোনো সুযোগ নেই। তাহলে আমি সুশাসন, মূল্যবোধ, নৈতিকতা এটা সুচারুরূপে উপস্থাপন করতে সক্ষম হব না। কাজে একটা বিশাল ব্যাপার, সেটা বোঝাবার জন্য তোমাদেরকে এই কথাটুকু ইন্ট্রোডাকশন বললাম। আজকে আমাদের নৈতিকতা দুইয়ে যে আলোচনার বিষয়, সেগুলো আমরা আসো, সেটা হচ্ছে এখানে কি লেখা আছে একটু বলো তো। স্যার, নৈতিকতা, মোরালিটি, নৈতিকতার ধারণা, আচ্ছা, নৈতিক। আমরা এখানে এইটা হচ্ছে নৈতিকতার ধারণা ধারণা। তার মানে আমরা প্রথম কি জানবো, নৈতিকতা বলতে কি বোঝায়, তাই না? জি স্যার। এটা হচ্ছে আমরা ধারণা বলছি। এখানে দেখো, নৈতিকতা হলো ভালো মন্দ, উচিত অনুচিত বিচার করার সক্ষমতা। আমি আর এদিকে যাব না, আমি এইটুক নিয়ে কথা বলবো। নৈতিকতা হলো এমন একটা বিষয় যেটা ভালো মন্দ, উচিত অনুচিত বিচার করার সক্ষমতা। তুমি কি উচিত কোনটা বুঝতে পারো? তুমি কি অনুচিত কোনটা বুঝতে পারো? তুমি কি ভালো কোনটা বুঝতে পারো? মন্দ কোনটা বুঝতে পারো? মন্দটা কি তুমি এড়িয়ে চলছো? তোমার সাথে যখন তুমি এই ভালো মন্দ বুঝতে পারবে, তখন না তুমি ভালোটা অ্যাকসেপ্ট করবে, ভালোটা গ্রহণ করবে। ভালোটা যদি তুমি গ্রহণ করো, তাহলে দেখো তো তোমার
আত্মার প্রশস্তি আসে কিনা, ভালো লাগে কিনা? কি ভালো লাগে? লাগে স্যার। আচ্ছা, যখন ভালো লাগবে তখন তুমি নিজেকে না মনে মনে ভাববে, আর মানুষ তোমাকে নিয়ে প্রশংসা করবে যে তুমি একটা মানুষ। কারণ মানুষের ভিতরে যে ব্রেনটা আল্লাহ দিয়েছে, ব্রেনের ভিতরে তোমাকে জানো আল্লাহ মানুষের ব্রেনে কুপ্রবৃত্তিটা বেশি দিয়েছে। না স্যার, এটা জানেন না স্যার। এই আমি বলছি, দেখো তো, কুপ্রবৃত্তি যদি বেশি না হতো তাহলে বিশ্বে আইন হতো না। আইন হয়েছে কেন বিশ্বে? বিশ্বে আজকে আইন দেখো তো সভ্যতার টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ কিনা। জি স্যার। যদি আইন না হতো সভ্যতা ধ্বংস হয়ে যেত না অনেক আগে? জি স্যার। তার মানেটা হচ্ছে, আর কুপ্রবৃত্তি যখন মানুষের ভিতরে আসে না, এবং এটা সবার মাঝে আসে, কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আমি এই কাজটা করব না, খারাপ কাজ আমি করব না। তুমি একজন কর্মকর্তা যখন, সেদিন গতকাল একটা ভিডিওতে ডিবিসির, ওই যে একটা টিভি চ্যানেল আছে না ডিবিসি, জি স্যার। তারা টাঙ্গাইলে একটা সাব রেজিস্ট্রার অফিসে গেছে। সেই সাব রেজিস্ট্রার, যে মহিলা সাব রেজিস্ট্রার বোধ হয়, সে করলো কি, যেই দেখতে ক্যামেরা এসে সঙ্গে সঙ্গে ড্রয়ার খুলে টাকাগুলো নিয়ে এসে তৈরি করলো বাথরুমে। ঠেকাইতে পারলো না তারা, একটা বাথরুমের গেট বন্ধ করে, ম্যাডাম ম্যাডাম আপনি টাকাগুলো কোথায় নিচ্ছেন? সে কথাই বললো না, চলে গেলো বাথরুমে। ওই টাকাগুলো কিন্তু কেউ কোন, সেই একটা টাকা ওই মহিলা টেবিলের উপর দিয়ে নেয় নাই। ঘুষের টাকা মানুষ টেবিলের উপর দেয়, দেয় না নিচে দিয়ে নেয়? স্যার আমি স্যার জানি না স্যার, বাট মনে হয় স্যার নিজ দিয়ে নাই আর কি স্যার। বিষয়টা হচ্ছে, তুমি যখন বেতন পাবে, দেখো তো বেতনের টাকা এইভাবে দেখাবা কিনা, এইভাবে মানুষের সামনে গুনবা কিনা? জি স্যার। জি স্যার। কিন্তু ঘুষের টাকা, স্যার বলতে পারবো না স্যার, কারণ না না অভিজ্ঞতা তো। না, আমি বলছি এই অভিজ্ঞতা, তোমার অভিজ্ঞতা নাই কিন্তু তোমার ধারণা আছে যে ঘুষের টাকা কখনোই মানুষ মানুষের সামনে নেয় না, অতি গোপনে নেয়, যাতে জি স্যার। মানুষ জানতে, সে জানে যে কাজটা খারাপ। তার মানে আমার এই ভিতরে কুপ্রবৃত্তিটা যে আছে এটা আমি জানি, আমি কুপ্রবৃত্তি আমাকে অনুপ্রাণিত করছে খুব খারাপ কাজটা করার জন্য। আমি দিতাম, আমি একটা কাজের জন্য তোমার কাছে গেলাম, একটা কাজের জন্য গেলাম, যেমন আমি এই আমার প্রতিষ্ঠানের জন্য আমি একটি ইসে গেছিলাম, সিটি কর্পোরেশনের, তোমার ট্রেড লাইসেন্স করার জন্য। দুটো ট্রেড লাইসেন্স করার জন্য আমার কাছে টাকা নিচ্ছে হলো 10,800 টাকা। এটা হলো সিটি কর্পোরেশনের ফি, এটা তোমাকে দিতেই হবে না? জি স্যার। আর তখন আমি বললাম যে তাহলে আমি আমার ড্রাইভার কথা বললাম যে আমি ওকে নিয়ে যাই, টাকাটা পাঠাই দিই। তো বললো স্যার আমাদের একটু দিতে হবে যে, আমি কি, আমার পকেট থেকে আমি 1,000 টাকা একটা নোট বের করে দিয়েছি। না স্যার এটা হবে না। সে আমার মুখে বললো না, সে ক্যালকুলেটারে 7,000 টাইপ করে আমারে দেখাই দিল। বলো এবার কি দাঁড়ালো? এটা কি নৈতিক হলো না অনৈতিক হলো? অনৈতিক হলো স্যার। আচ্ছা, এই অনৈতিক কাজটার সময় তার কি বিবেকে বাধছিল? বাধেনি? বিবেকে বাধেনি। এই জন্যই আমি মাঝে মাঝে না অনেক কিছুকে অন্যভাবে বিবেচনা করি। আমার তো মনে হলো না যে আমার কাছে যখন 7,000 ঘুষ নিল, আমার আল্লাহ বা কেউ আছে কিনা, সে চাইছে তা ঘাটটা মটকায় দিল না, তুই কিনলি গাছ 7,000 টাকা ঘুষ নিলি। তার মানেটা হচ্ছে, আমরা ধর্মটাকে কিভাবে বিবেচনা করি একটু পরে আমি দেখাবো সেটা। তাহলে তোরা মনে রাখবে যে নৈতিকতার ধারণা হলো
ভালো মন্দ উচিত অনুচিত বিচার করার সক্ষমতা, যা মানুষের আচরণ ও উদ্দেশ্যকে প্রভাবিত করে। মানুষের আচরণ উদ্দেশ্যকে প্রভাবিত করে। তুমি কি ভালো মন্দ বোঝার সক্ষম? তুমি ইয়েস অর নো বলো। জি স্যার, ইয়েস স্যার। তাহলে কি তোমার আচরণ ও উদ্দেশ্যের মধ্যে প্রভাবিত হবে না? জি স্যার, হবে স্যার। তুমি জানো যে আমার রাস্তার বাম পাশ দিয়ে হাঁটতে হবে, তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটলা, এটা তুমি হাঁটবে না। তুমি জানো যে একটা মানুষ যাচ্ছ, তুমি একটা মানুষ একটু মানে আহত হয়েছে, তাকে যদি তুমি ধরে একটু পাশে রাস্তায় নিয়ে যাও বা একটা দোকানে নিয়ে যাও, ওষুধ দোকানে ফার্স্ট এড করার মতো, সিরিয়াস হলে আবার ওগুলো সমস্যা আছে, সেগুলো মানুষ এড়িয়ে যায়, কারণ ওটা আবার ঝামেলা বাড়ে। এটাই স্বাভাবিক। তো যাও, যেটা দাঁড়ালো সেটা হলো যে তুমি তোমার উপযুক্ত কাজগুলো প্রভাবিত করবে তোমার এই বিবেক। এটাকে আমরা অবস্তুগত একটা চেতনা বলি, বিবেক। এই বিবেকটাই হচ্ছে আমাদের ব্রেন, যে ব্রেনটা আমাকে বুঝতে দেয় যে আমি কি আহ যথাযথ কাজ করছি, আমি কি ন্যায়ের সাথে কাজ করছি। মানুষের বিবেক কোথায় যায়, কোথায় যায়, কত রকমের যায়। অর্থাৎ ওই যে আবার বলেছেন যে একজন সবচেয়ে মানুষের শীর্ষ আদালত হলো তার বিবেক, বলে না? জি স্যার। এই বিবেকটা মানে কি? বিবেকটা মানে হচ্ছে আবার বোধ শক্তি। আর বোধ শক্তিটা আবার ব্রেন থেকে, ব্রেনের মধ্যে না। স্যার আমরা ব্রেন। তো বলি মন, মন মন বলে কিছু আছে নাকি? স্যার বলতে পারবো না স্যার। না, তোর শরীরে মন আছে? তো অনেকে হার্টকে রেফার করে, কিন্তু আসলে সাইন্টিফিক্যালি তো নাই স্যার। সাইন্টিফিক্যালি আমাদের ব্রেনই সবকিছু, ভালো মন্দ, আমাদের আবেগ, এগুলো তো ব্রেন নিয়ন্ত্রণ করে। জি স্যার। গুড, সুন্দর বলেছো। আসলে আমরা বলি যে এটা মনে নাই, আসলে ব্রেনে নাই। আমরা ব্রেনকে মন অর্থ ব্যবহার করি, হার্টকে কিন্তু মন বলি না। আমরা বলি দেখ দোস্ত আমার মনে নাই, বুকে হাত দিয়ে বলি। জি স্যার। আমরা কিন্তু মাথায় একদম বলি না, বাম পাশে, ব্রেনটা থেকে বাম পাশে, এখানে হাত দিয়ে বলি না যে আমার মনে নেই। জি স্যার। তো দেখো, আমার বিষয়টা হচ্ছে আমরা ভালো যদি কাজ করি, আমার নৈতিকতা সম্পন্ন একজন মানুষ হব। খারাপ কাজ করলে অনৈতিক সম্পন্ন একজন মানুষ হব। আর অনৈতিক সম্পন্ন একজন মানুষের কত রকমের সমস্যা হয়, একটু একটু আমরা দেখবো সেগুলো। স্যার, হ্যাঁ, স্যার আমি একটা প্রশ্ন করতে চাই স্যার। স্যার যেহেতু বলো। আপনার স্যার এত বছরের অভিজ্ঞতা, এবং স্যার আপনার হাত ধরে তো অজস্র অজস্র মানে মানুষ ক্যাডার হয়েছে আর কি, এরকম বিসিএস লাইনে গেছে অনেকে, হয়তো বা অলরেডি রিটায়ারমেন্টেও চলে গেছে। প্রশ্ন করো, প্রশ্ন করো। জি স্যার, প্রশ্নটা হচ্ছে কি স্যার, মানে এই যে যে আমাদের যে অনার্স বা মাস্টার শেষ করার পরে আমাদের তো স্যার মনটা থেকে খুবই পরিষ্কার যে আমরা খুবই সৎ থাকবো, আমরা সার্ভিসে গেলে আমাদের বেতন ছাড়া একটা টাকাও নিব না। তো স্যার কিভাবে তাহলে এই যে যে মানে মানুষ এই যে বেনজির হচ্ছে, বা হচ্ছে এর আগেও যত যত উদাহরণ আমরা দেখি, সচিবরা, পুলিশরা, বা কাস্টমস, ট্যাক্স, এনবিআর, মানে এই লেভেলে যে দুর্নীতিগ্রস্ত হয়, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই, মানে সবাই, মানে কি কিছু তো অবশ্যই সৎ থাকে, কিন্তু মানে এই যে যে মানে অনৈতিক স্খলনটা যে হয়, নৈতিক স্খলনটা হয়, মানে স্যার এটার কারণটা কি হয়? এবং আপনি যদি আমাদেরকে কোনো দিতেন, মানে হচ্ছে স্যার উপদেশ, যে তোমরা শুনে নাও, জি একটু স্যার। একটু লক্ষ্য করো। ও ও আসলে যেটা জানতে চাচ্ছে, এটার প্রথম কারণ হলো তোমার মূল্যবোধের অভাব। মূল্যবোধের অভাব মানে হচ্ছে তোমার দেশ প্রেমের অভাব, দেশের মানুষের প্রতি মমত্বর অভাব। যখন তোমার ভিতরে দেশের মানুষের প্রতি মমত্ববোধ থাকবে না, তখন তুমি অনৈতিক কাজ করবে। একজন দরিদ্র মানুষ, সে হয়তো ঘুষ দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু ঘুষ ছাড়া তুমি কাজটা করছো না, এই মানুষটাকে অমানুষ বলা ছাড়া কিছু করার নাই। কিন্তু সে, তার মূল্যবোধ নেই। আর মূল্যবোধ কিন্তু আসে হলো তার পারিবারিক, তার ঐতিহ্য, তার ইতিহাস, সবকিছু থেকে। যেমন আমি তোমাদের একটা কথা বলি, মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ, সে প্রথমে কি দেখে? আমার ফ্যামিলি দেখে, আমি আমার কোন বাবা মায়ের সন্তান আমি তাই দেখি। আমার বাবা কি দুর্নীতি করতেন? আমার বাবা কি ঘুষ খেতেন? আমার বাবা খেতেন বলে আমি খাবো এরকম তো না। আমার বাবা খেতেন না বলে আমি খাবো না তা তো না। আমার বাবা খেতেন, আমি খাবো না তা না। আমি যখন চাকরি করছি তখন আমি করছি, বাট
আমার বাবার প্রভাবটা আমার প্রতি থাকে, এটা একটা বিষয় পারিবারিক। দ্বিতীয় হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্যটা কি? ঐতিহ্যটা হচ্ছে আমাদের বাঙালি জাতির যে ইতিহাস, সেই ইতিহাসটা হচ্ছে আমার ঐতিহ্য। আরেকটি হচ্ছে আমরা যে 71-এ স্বাধীন হয়েছে দেশটা, তোমরা রাতে যখন ঘুমাতে যাও, অনেকেই হয়তো অন্যভাবে নেবে, কিভাবে নেবে আমি জানি না, কিন্তু এটা আমি বলার কোনো বিকল্প দেখি না। তুমি একটু ভাবো না শেরে বাংলার কথা, একটু ভাবো না সরওয়ার্দির কথা, একটু ভাবো না আমাদের মৌলানা ভাসানীর কথা, একটু ভাবো না বঙ্গবন্ধুর কথা। যে মানুষগুলো আমাদের এই স্বাধীনতার জন্য এনএসএ 30 লক্ষ শহীদের রক্তের কথা একটু রাতে শুয়ে ভাবো না একটু। ধর্ষিতা মা বোন না হলে আজকে আমি বিশেষ পরীক্ষা দিতাম, ভাবো না একটু। 47 লক্ষ ঘর বাড়ি না পড়লে আমি আজকে বিশেষ দিতে পারতাম। যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমি 50তম বিশেষ পরীক্ষা দিয়ে প্রশাসনে কর্মকর্তা হব, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে দেশের প্রতি আমার দেশ প্রেম ফুটিয়ে উঠবো। এই চেতনা বোধ আমাদের ভিতরে কার কতটুকু আছে একটু বিবেচনা রেখো। এইটুকু আমি নিশ্চিত করতে পারি, এই চেতনা যার ভিতর থাকে সে শত চেষ্টা করলেও দুর্নীতি করবে না, সে দুর্নীতির কথা উঠলেই সরে যাবে। এইগুলো চেতনা যখন দূরে সরে যায় তাহলে কি দাঁড়ালো? আর দ্বিতীয় হচ্ছে, তুমি একজন প্রশাসক হলে তোমার বেতন কত টাকা হয়? সব মিলে 40,000। জি স্যার। এই 40,000 বেতন আমার বাজার মূল্যের সাথে কি সঙ্গতিপূর্ণ? স্যার কম স্যার, আর কি খুবই মানে। অনেক কম, অনেক কম। জি স্যার। এখন তোমার আবার তোমার সামাজিক মর্যাদা কি? ওর বাবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তার একটা রুম আছে, বিশাল রুম আছে, বড় চেয়ার আছে, টেবিল আছে, তার অর্ডারলি আছে, তার অনেক কর্মচারী আছে তার আন্ডারে, তার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে। তো পদটা অনেক বড়। তুমি বিয়ে করতে পারবে না, বিয়ে করলে তোমার সর্বনাশ হয়ে যাবে, বউরে খাওয়াইতে পারবে না। তারপর বাবু নিয়ে এত দূরের কথা। তাহলে জি এই বাস্তবতায় দেখো তো, বাজার ব্যবস্থাপনার সঙ্গে বেতন কাঠামো অসঙ্গতিপূর্ণ কিনা? জি স্যার। তাহলে জি আমি স্যার। কেন দুর্নীতি করবো না? আমার সংসার চলতে হবে, আমি সংসার চালাতে পারছি না। হ্যাঁ, আমি এটাও বলতে পারি, তুমি তো দেখে চাইছো যে তুমি বেতন 40,000, তুমি অন্য জায়গায় যেতে এখানে দেখে। জি স্যার। জি তোমার স্যার। যদি মনে হয় যে আমার এই জন্য সংসার চালাবো বিধায় করতে, এছাড়া সরকার সরকার অনেক সুযোগ সুবিধা দেয়। আমি এই যে গত সরকার যেসব সুযোগ সুবিধা দিয়ে গেছে, এই সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন একটা মানুষ যে টাকা পায় সেই টাকায় সে মোটামুটি চলতে পারে। তুমি ঘুষ খেলে তোমার চাকচিক্য বাড়বে, তোমার বইয়ের সোনা দানা গহনা বাড়বে, শ্বশুর বাড়ি জায়গা রাখবা, বাপের বাড়ি রাখবা না, বাপের বাড়ি রাখবা না। অবৈধ টাকা সম্পত্তি মানুষ রাখে শ্বশুর বাড়ি, হয় শ্বশুরের নামে না শালার নামে, জি তাই না? স্যার। জি স্যার। সেটা হলো, তুমি দেখা শুনে আইসো বাবা, তোমার তো কয় নাই কেউ তোমার এখানে আসো তুমি। তোমার রাষ্ট্র দিছে যে দিস ইজ 15 BCS সার্কুলার, তুমি অ্যাপ্লাই করেছো, তুমি করতা না। যদি ঘুষে খাবা তুমি করতা না। তাহলে সেটা হচ্ছে ওই টাকা চলা যায় সেটা কিভাবে? সেটা হচ্ছে তোমার তোমার যখন গাড়ি দিবে অথবা গাড়িতে নিয়ে যাবে, তারপর তুমি কি বলে যে অনেক সুযোগ সুবিধা আছে, অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আস্তে আস্তে অনেক উপরে গেলে আরো সুযোগ সুবিধা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। ফাইনালি কোন কর্মকর্তা মানে যারা ডেপুটি সেক্রেটারি, যারা জয়েন্ট সেক্রেটারি হয়ে যায়, তখন তারা বাড়িও পেয়ে যায়, তাদের নামে তাদের বাড়িও দিয়ে দেওয়া হয়। তাহলে এই যে সারা জীবন, তারপর যখন রিটায়ারমেন্টে যাবা তখন তুমি কয়েক কোটি টাকা পাবা। তারপর তুমি সারা জীবন পেনশন পাবা। মারা গেলে তোমার স্ত্রী সারা জীবন পাবে। এটা কি একবার ছোট করে দেখা যায়? না স্যার। তাহলে আমি বলছি, একটা মানুষ যখন নৈতিক অবক্ষয় হয় তখন সে এই দুর্নীতি করে। আর নৈতিক অবক্ষয় না হতে হলে তাকে বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশকে ধারণ করা মানে হলো বাংলাদেশের হত দরিদ্র মানুষের চেহারাগুলোকে ধারণ করতে হবে। তার আগে ধারণ করতে হবে বাবা মায়ের চেহারাটা। আমি কোন ফ্যামিলিতে, আমার বাবা মার চেহারাটা, আমার বাবা মা কত কষ্ট করে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, সেই বাবা মাকে যেন আমার দেশের মানুষ বলে ছেলে বানাইছেন আপনি, একটা দেশ প্রেমিক বানাইছেন আপনি।
আপনার টাকা কম হচ্ছে, সে টাকা কিসের? আপনার বাড়ি হচ্ছে না, গাড়ি হচ্ছে না, দিঘি হচ্ছে না, বিল্ডিং হচ্ছে না, পাঁচতলা, তাতে কিচ্ছু এসে যায় না। বাট আপনার ছেলে যে মানুষ হয়েছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সেটার জন্য তুমি আল্লাহর কাছেও পাবে। তুমি যতই টেবিলের তলতে নাও, ওই যে আমাদের ছোটকালে শুনতাম যে রোজা থেকে ওই ডুবোয় ডুবোয় পানি খেলে বলে আল্লাহ দেখে না। তা আবার বড় লোকের না, তুই জেহেরি খাও, ডুবোয় খাও, জেহেরি খাও, আল্লাহ দেখে। তাহলে তোমার বিবেকের কাছে রাখো, আল্লাহ কি দেখলো দেখলো না, তোমার বিবেক কি দেখছে। তোমার বিবেক জানে তুমি অন্যায় করছো, তুমি করো না। তো যাক, বোঝাতে পারছি বোধহয় যে আমাদের চেতনার ঘাটতি আছে, জি স্যার, আমাদের মূল্যবোধের ঘাটতি আছে, থ্যাংক ইউ স্যার। দেশপ্রেমের ঘাটতি আছে, জি আর স্যার। সামাজিক ব্যবস্থাপনার সাথে আমার প্রাপ্তির অসঙ্গতি আছে। কিন্তু আমার চাকরি দরকার, আমি এই চাকরিটা পাচ্ছি, এই চাকরিটা পেলে তোমার সম্মান অনেক বেড়ে যাবে না? জি স্যার। জি স্যার। এই সম্মানের প্রতি সম্মান দেখাও। যাও, এবার চলে আসি, এবার আসো, এবার আসো, এবার কি লেখা আছে? স্যার, নৈতিকতার মূল বিষয়বস্তু। আচ্ছা, তাহলে নৈতিকতার মূল বিষয়বস্তু প্রথম হচ্ছে আচরণ ও উদ্দেশ্য। তাহলে নৈতিকতা দেখো তো মানুষের আচরণ ও উদ্দেশ্যকে নিয়ন্ত্রণ করে কিনা। নৈতিকতা তো পজিটিভ, তাই না? সেটা কি তোমার আচরণ ও উদ্দেশ্যকে, তুমি ভালো আচরণ করছো, তুমি ভালো উদ্দেশ্যে কাজ করছো, আর অনৈতিক কাজ যখন করবে তখন তোমার নৈতিকতা বলবো না অনৈতিকতা বলবো? স্যার, অনৈতিকতা। তাহলে আচরণ উদ্দেশ্য দুই হলো ভালো মন্দ বিচার। নৈতিকতা ভালো মন্দ বা উচিত অনুচিত কাজের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেয়। তার মানে আমার যদি নৈতিকতা থাকে, তাহলে আমি ভালো মন্দ উচিত অনুচিত বলতে পারবো। তারপর হচ্ছে মানবিক গুণাবলী। মানবিক এতক্ষণ যে কথাগুলো বললাম, আমি তোমাদের ক্লাসে 7:30টায় শুরু করব, 7টা থেকে আমরা গোছানো শুরু করি, ঠিক? দিয়ে আমি 7:30টার মধ্যে শুরু করি এবং শেষ হয়ে গেলে শেষ হবে। তুমি 9টার সময় অফিসে যাবে, মানে 9টার একটু আগে পৌঁছাবে। তারপর তোমার দুপুরে খাবারের সময় আছে, নামাজের সময় আছে, আবার অফিস করবে বিকেল 5টা পর্যন্ত, ব্যাংকে হলে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত। একটা মানুষ, আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমি এখনো যদি আমি চাই, আমি 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, ইভেন 8 ঘন্টা, আমি এমনও দিন গেছে আমি দিনে 10 ঘন্টা ক্লাস নিয়েছি। তো একবার ক্লাসের ভিতরে একটা মেয়ে বলতে, স্যার আপনি 2 ঘন্টা আমাদেরকে একটানা পড়ালেন স্যার, আপনি তো আহ, 2 মিনিটের জন্য চেয়ারে বসলেন না। আমি কি তোমার আমি বসিনি, তোমার খুব কষ্ট হচ্ছে? আমাকে মনে হচ্ছে স্যার খুব কষ্ট হয়ে গেছে। তো তখন একটু নীরব রয়েছে। আমি পরে একটা ছেলেকে বললাম যে আচ্ছা, ওই যে ওই এই কথাটা বলছে যে আমি 2 ঘন্টা দাঁড়িয়ে পড়াচ্ছি, ওর মনে হচ্ছে যে স্যারের কষ্ট হচ্ছে, তোমাদের আর কারো কিছু মনে হচ্ছে? বলে হ্যাঁ স্যার মনে হচ্ছে, আপনি তো একটু রেস্ট নিতে পারতেন স্যার 5টা মিনিট। আচ্ছা, তাহলে এখন আমি একজনকে টেস্টে জানলাম, তোমাকে যখন বলি যে তুমি আধা ঘন্টা পড়াও, পারবে? না স্যার পারবো না। 2 ঘন্টা তো দূরের কথা, তুমি 2 ঘন্টা দাঁড়া পড়ালে তো মাজা ব্যথা হয়ে যাবে না? জি স্যার। 2 ঘন্টা দাঁড়া পড়ালে তাই এই কোমরটা ব্যথা হয় না? জি স্যার। জি স্যার। কিন্তু আমার হয় না। তখন তো বোঝালাম কেন হয় না। আমি এই 2 ঘন্টা যে তোমাদের সাথে কথা বলেছি, তোমাদের কারোর অ্যাটেনশন কি
অন্যদিকে হওয়ার সুযোগ ছিল? কেউ কি অন্যদিকে তাকাতে পেরেছো? কেউ কি আমার দিকে তাকিয়ে ছাড়া অন্য কোনো দিকে তাকাবার সময় পেয়েছো? না স্যার। আমি এতক্ষণ তোমাদেরকে নিয়ে আমি খেলেছি, এতক্ষণ তোমাদেরকে নিয়ে আমি এনজয় করেছি, তোমাদেরকে নিয়ে এতক্ষণ আমি গল্প করেছি, উপভোগ করেছি। তোমরা যখন চাকরি করবে, যদি চাকরিটাকে উপভোগ করতে পারো, তাহলে তোমার পাঁচটা যে কখন বাঁচবে তুমি বুঝবাই না। আর যদি উপভোগ করতে না পারো না, তোমার 1 ঘন্টা মনে হবে যেন 5 ঘন্টা। সময় মতো যাই না, সময় যাচ্ছেই না, বসে থাকতে ইচ্ছাই হচ্ছে না। তাহলে কাজের প্রতি, যে কাজই করো সেই কাজটাকে তুমি এনজয় করতে পারছো কিনা, উপভোগ করতে পারছো কিনা। যদি উপভোগ করতে পারো, সেটা হচ্ছে মানুষের জন্য, নৈতিকতার সাথে উপভোগ করতে পারো, তাহলে তো আর সময় না টেরও পাবা না। তাই না? আমি কি ঠিক বলেছি? জি স্যার, একেবারে ঠিক বলেছেন স্যার। তো ওদেরকে তো আমি বললাম যে আমি যেহেতু তোমাদেরকে এনজয় করেছি, ওদের বললাম মাঝখানে দেখো তো এরকম একটা কতগুলো কথা বলেছিলাম না, তখন তোমরা হেসেছিলে না? ওই হাসিটাই আমাকে আমাকে প্রাণবন্ত রেখেছে। ওই হাসিটাই আমাকে তোমাদের এই তরুণ যুবক যুবতীর, মানে কি বলবো, চেতনাদীপ্ত চেহারাগুলো আমাকে অনুপ্রাণিত করে। আমার মনে হয় যে আমি আহ তোমাদেরই মতো। তো একটা মেয়ে বলছে, স্যার আমার তো মনে হচ্ছে আপনি আমারও ছোট, এত এতক্ষণ ধরে কথা বলছেন। আমি কি, হ্যাঁ ধরে নাও যে আমি তোমার ছেলে। ঠিক আছে, বলো। তো যাক, এভাবে এই যে যে এনজয় করা, এনজয় করলে দেখি সময়টা যায় ভালো। তো যাক, আসো এবার, এটা গেল। এবার আমরা চলে আসি পরেরটায়। এবার হচ্ছে নৈতিকতার উৎস। নৈতিকতার উৎস মানে কোথা থেকে নৈতিকতাটা আসে? এক নাম্বার কি দেওয়া আছে? দার্শনিক চিন্তা ভাবনা। বলো তো কি আছে? দার্শনিক চিন্তা চিন্তা ভাবনা। তোরা কি বুঝেছো? যেমন তোমার, আমি জানি যে আমি কিছুই জানি না, সক্রেটিস এই কথাটা বলেছেন। দেখো তো, যে মানুষটা বেশি বেশি জানা জানা জানি জানি বলে, আসলে কিন্তু সে কিছুই জানে না। যারা জানে তারা কিন্তু বইলা বেড়ায় না আমি জানি, তাই না? জি স্যার। আর জানার কি শেষ আছে? না স্যার, অফুরন্ত স্যার। তুমি যদি জানো, তোমাকে কি বলা হবে? স্যার জ্ঞানী। জ্ঞানী, তাই না? জি স্যার। তোমাকে কখনো মহাজ্ঞানী বলা হবে? না স্যার। কেন বলা হবে না? স্যার এটা বলতে পারবো না কেন বলা হবে না। স্যার এটা বলতে পারবো না স্যার, কেন বলা হবে না স্যার। মহাজ্ঞানী হতে পারে একমাত্র আল্লাহ, একমাত্র প্রভু, জি স্যার, ঈশ্বর, জি স্যার, আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি সব জানেন। এবং তিনি যে পৃথিবীতে মানুষের, তিনি মানুষের ভিতরে অনেক মানুষ সংস্কারক হিসেবে আসেনি? জি স্যার। আমাদের। আমাদের নবী করিম সহ। জি স্যার, সব ধর্মেই এসেছে স্যার। জি স্যার। এরা সবাই হচ্ছে সমাজ সংস্কারক। দেখো তো, অনেক দার্শনিক এসছে না? জি স্যার। অনেক বৈজ্ঞানিক এসছে না? জি স্যার। এইগুলো যারা করেছেন, আল্লাহ প্রদত্ত যে ব্রেনটাকে কাজে লাগিয়ে তারা করেছেন। আমরা আল্লাহর রহমত বলি। আল্লাহর রহমত হচ্ছে ওই জায়গাটা যে আল্লাহ আমাকে একটা ব্রেন দিছে, লাখো কোটি শুকরিয়া আদায় করো শুধুমাত্র ব্রেনটাকে দেওয়ার জন্য। এখন ব্রেনটাকে তুমি খাটাও। আমারে আমারে কিন্তু আল্লাহ মাইক্রোস্কোপ নিয়ে বসে নেই আমারে দেখার জন্য। আল্লাহ যেমন ব্রেনটা দিছে, যে তোর একটা জিনিস দিয়ে দিছি, তুই আর চিল্লাচিল্লি করিস না, ভালো কাজটা কর। ভালো কাজ করলে আমার কাছে কৃপা পাবি, খারাপ কাজ করলে আমার কাছে কৃপা পাবি না, দোজখে ঠেলে দিব তোরে। আল্লাহ তোমাকে ছেড়ে দিছে, আল্লাহকে আমি ধরে রাখছে? না স্যার।
তা আল্লাহ আমাকে ছেড়ে দিছে, তোর মাথায় যে জিনিস দিছি দেখ, আর কারো দেয়নি বাবা, তোদেরই দিছি, তোদের মানুষ নামের এই প্রাণীটাকে দিছি। আমি গরুর এই বেরেটা দেয়নি, ছাগল এই বেরেটা দেয়নি। তাহলে তুই ভালোটা বোঝ, মন্দটা বোঝ। ভালো পাইলে ভালো করবি, আমরা বলি যখন তুই ভালো পাবা, বাবার কাছে ভালো ফল পাবা, খারাপ করলে খারাপ ফল পাবা। তো আমি যেটা বলছিলাম সেটা হলো, সক্রেটিস এই যে যে কথা বলছেন যে তোমার, আমি জানি যে আমি কিছু জানি না, এই যে আমি যে কিছু জানি না, তিনি পরে বলেছেন আমি জানার চেষ্টা করি। উনি বলেছেন আমি কাউকে কিছু শিখাতে পারি না, আমি শিখতে অনুপ্রাণিত করতে পারি না। আমি তোমাদের যে কথাগুলো বলছি, যদি তুমি অনুপ্রাণিত হও তাহলে তুমি অনেক শিখতে পারবে। আমি তো সারাক্ষণ তোমাকে পড়াবো না, তুমি নিজে নিজে পড়বে না। তুমি নিজে নিজে পড়বে না। জি স্যার। যখন তুমি পড়বে তখন তো মনে হবে না যে আমি আমার বিশ্ববিদ্যালয়ে অমুক টিচারের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। কারণ একটা মানুষকে ইন্সপায়ার করতে পারে, আর শিক্ষা সে নিজে অর্জন করতে পারে। ইন্সপিরেশনটা পাইলে তুমি হয়তো আরো 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 করলে, এভাবে গেলে। তো যা হোক, যেটা বলছিলাম, ওই যে কি বলে যে সক্রেটিস, তাকে নিয়ে তার সহকারী একজন সৈনিক ছিলেন, জেনোফার। জেনোফার সক্রেটিসকে নিয়ে গেলেন এথেন্সের ডেলফি নামের একটা জায়গায়। সেই জায়গায় একটা মন্দির আছে, সেখানে অ্যাপোলো দেবতা থাকেন। সেই অ্যাপোলো দেবতার কাছে জিজ্ঞেস করেছেন জেনিফার যে আমাদের এথেন্স নগরীতে সবচেয়ে জ্ঞানী মানুষ কে। তখন দেখা গেল ঝড় বাতাস, যে অলৌকিক কথাবার্তা, অলৌকিক বিষয়, আকাশ পাতাল তথ করে আসলো সক্রেটিস। এই যে সক্রেটিস, তো সক্রেটিস কি বলে, আমার কোনো জ্ঞান নাই, আমারই বলে আমি জ্ঞানী। এটা কোন ধরনের কথা? ওনার যেদিন বিচার হয়েছিল খ্রিস্টপূর্ব 399, বিচারের শেষে তিনি বিচারকদের একটা কথা বলেছিলেন। বিচারকরা বলেছিল যে আপনি, আপনার কিছু বলা থাকলে বলেন, আমি আজকে সব বলছি না, ছোট্ট একটু কথা বলছি, আপনি কি বলতে চান বলেন। তখন এথেন্সে বিচারকরা রায় দিত না, শাস্তি দিত না। যিনি অভিযুক্ত তাকে বলা হতো আপনি কি শাস্তি চান, তাকে সে যা চাবে তাই দেওয়া হবে। তার আগে বলা হলো আপনি বলেন। উনি সকাল থেকে সন্ধ্যা অবধি একটানা কথা বলেছেন। ওনার এই কথাগুলো নিয়ে তার ছাত্র প্লেটো ডায়লগ নামে বই লিখেছে। উনি কোনো বই লেখেন নাই, ওনার ছাত্র ওনার উপরে বই লিখেছেন, একাধিক বই লিখেছেন সক্রেটিসের উপরে। এবং সেই সক্রেটিস যখন তাকে বলা হলো, সে অনেক কথা বলল, শেষে বলল যে আপনি কি শাস্তি দেন, বলে যে শাস্তি যাই চাই, আমার জন্য একটা ভুরি ভোজের আয়োজন করা হোক। ভুরি ভোজ মানে স্যার খানা পিনা স্যার। খানা দেনা, ভালো খাওয়া দাওয়া দেওয়া হোক। জি স্যার। তখন সে, আপনি এটা রাখেন, আপনি কি শাস্তি চান? বললাম মৃত্যুদণ্ড চাই। এই মৃত্যুদণ্ড চাই, এটা ইঙ্গিত কিন্তু তার বক্তৃতায় বলে গেছে। সেটা হলো, এই পৃথিবীতে মানুষ দুঃখ কষ্ট বেদনা অপমান সইতে পারে, সইতে হয়, একমাত্র মৃত্যু তা থেকে মানুষকে মুক্তি দেয়। কারণ ওনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা, ওনাকে যা সাজানো হয়েছিল সম্পূর্ণ মিথ্যা। ওনাকে বলা হয়েছিল উনি প্রচলিত দেবদেবী বিশ্বাস করেন না, এটাও মিথ্যা। বলা হয়েছিল নতুন দেবতা সৃষ্টি করতে চান, সেটাও মিথ্যা। সবকিছু মিথ্যা অভিযোগ ছিল তার বিরুদ্ধে, যা প্রমাণিত। আজকে সক্রেটিস সারা পৃথিবীতে তার নাম সুচারিত এবং সুমহান একটি নাম। যারা বিচার করেছিল তাদের কিন্তু নাম ধাম পৃথিবীতে নাই। এই জন্য সত্য অনন্ত জলে কিন্তু মিট মিট কইরা,
মিথ্যা কিছুক্ষণে ধাও ধাও করে ধাপ করে নিবা যায়। আমাদের বাংলাদেশের আমি দেখেছি বহুবার, এখনো চলছে মিথ্যার বেসাতি, কিন্তু এগুলো চলবে, এখন কিছুদিন চলবে, খুব বেশি দিন চলবে না, অল্প দিনের ভিতরে যত মিথ্যা কথা বলা হচ্ছে সব ধাপ করে নিয়ে যাবে। এটাও আল্লাহর রহমত। জি স্যার। আল্লাহ মিথ্যা সহ্য করতে পারে না, তো এত অবলীলায় মিথ্যা কথা বলছিস কেন? তো যাক, তোমরা খেয়াল করো যে বলছিলাম যে দার্শনিক কথা, এবার আসলে শিক্ষা। দেখো তো, মানুষের নৈতিক শিক্ষার অন্যতম উপাদান সুশিক্ষা কিনা? তোমার নৈতিকতা সম্পন্ন একজন মানুষ হতে তোমার কি লাগবে? শিক্ষা শুধু না, সুশিক্ষা। কি লাগবে? স্যার সুশিক্ষা। তাহলে আমার একটা উৎস হলো ঐতিহাসিক না দার্শনিকদের ভাবনা, 2 নম্বর হচ্ছে আমার সুশিক্ষা, আমার 3 নম্বর হলো আমার সংস্কৃতি। সংস্কৃতি হলো মানুষের জীবন বোধের প্রকাশ। সংস্কৃতি হলো মানুষের জীবন বোধের প্রকাশ। তোমার জীবন বোধটা কেমন? তোমার জীবন বোধটা হলো এরকম যে মানুষকে তুমি ভালোবাসো, মানুষকে ভালোবাসো। তোমার বাসায় আমি গেলাম, তুমিও মানুষ আমিও মানুষ, আমার বাসায় তুমি এলে, তুমিও মানুষ আমিও মানুষ, আমি তোমাকে কি মানুষ হিসাবে ট্রিট করলাম? তুমি তো আবার মানুষ, তোমাকে তো আমি আসলে আমাকে বসতে দিতে হবে না, জি স্যার। এবং তোমার সাথে আমার কুশল বিনিময় করতে হবে না। জি স্যার। আমি যদি তোমাকে আমার ড্রয়িং রুমে বসে যাই, আমি যদি ঘুমায় থাকি, তোমার কি ভালো লাগবে? না স্যার, ভালো লাগবে না। আমি তোমাকে কি খাওয়াবো সেটা কি বড় গুরুত্বপূর্ণ? না স্যার, কেমন ব্যবহার সেটা যেমন গুরুত্বপূর্ণ। খাওয়াই না কেন, তার পরিবেশনাটা আমার উচিত হচ্ছে কত হচ্ছে কিনা। এক কাপ চা একটা বিস্কিট দেবো, তোমরা মানুষের যদি রুচিবোধ দেখো, রুচি, একটা মানুষ কতটা রুচি সম্পন্ন 3টা জিনিস দিয়ে বুঝতে পারবে। একটা হলো খাবার পরিবেশনা, তুমি আত্মীয় বাড়ি গেছো, খাবারটা কিভাবে পরিবেশনা করছেন, পরিবেশনের মধ্য দিয়ে আমার আন্তরিকতা তুমি উপলব্ধি করতে পারবে, আমার জীবনের ভিতরে যে বোধ, মূল্যবোধ, সেটা তুমি বুঝতে পারবে। দ্বিতীয় হলো একটা মানুষ কিভাবে খাচ্ছে, খাওয়ার স্টাইল দেখলেও বুঝতে পারবে এই রুচিবোধ সম্পন্ন মানুষ কিনা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। 3 নম্বর হচ্ছে মানুষের রং, কালার চয়েস। তাহলে জি। একটা হলো তাকে আপ্যায়ন, পরিবেশনের স্টাইল। 2 নম্বর হলো তোমার কি বলবে যে খাওয়ার ধরন। 3 নম্বর হলো রঙের চয়েস, চয়েস অফ কালার। আমি কথাটা কিন্তু আসলে বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তুমি যদি তুমি এমন একটা রং চয়েস করলে শার্ট, এমন একটা রং চয়েস করলে প্যান্ট, ওইরা বাইরে এলো, দেখলা যে তোমার এই কলেজে ইউনিভার্সিটি গেছো, তোমার বান্ধবীরা তো বন্ধুরা মানে হাসাহাসি করতেছে, সামনে তো কিছু বলছে না, একটা হাসাহাসি করতেছে। তুমি বোঝোই নাই যে তোমার রঙের প্রতি রুচি বোধটা কতটুকু নিম্নমানের। রং তো সবই রং, জি স্যার। তারপরও তো আমাদের রঙের, তাহলে এটা একটু খেয়াল করো। তাহলে এখন বিষয়টা হচ্ছে শিক্ষাটা কিন্তু শুধু তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো বা ভালো রেজাল্ট করেছো, এটা কিন্তু মূল শিক্ষা না। শিক্ষাটা হলো তোমার বুদ্ধিটা কতটা মুক্ত হয়েছে, তোমার চিন্তা চেতনাটা কতটা মানুষের প্রতি হয়েছে, এই শিক্ষা তুমি পেয়েছো কিনা। তোমাকে ইউনিভার্সিটির টিচাররা যা পড়িয়েছেন সেটা হলো, যদি শুধু এরকমই হয়ে থাকে যে শুধুমাত্র আমার
কারিকুলামে যা আছে তাই পড়ালাম, তাই পড়ান। তার ভিতর থেকে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে, অনেক কিছু বেরিয়ে আসে যা একটা ছেলে মেয়েকে গল্প আকারে বললে সে ইন্সপায়ার্ড হয়। সে ইন্সপায়ার্ড হলে সে আর একটু জানতে চায়, আর একটু শিখতে চায়। এইটুকু হচ্ছে একটা টিচারের অবদান, যে টিচারটা কি একটা স্টুডেন্টকে ইন্সপায়ার্ড করতে পেরেছে। যদি পেরে থাকে তাহলে তুমি আমৃত্যু কোনো না কোনো কখনো না কখনো সেই টিচারের নাম করবে। আমার জীবনে আমি আহ এরকম টিচার পেয়েছি যাদের কথা আমি অকপটে বলি, যে আমার ক্লাসে অমুক অমুক দিন অমুক স্যার এই কথাটি বলেছিল, আর সেই কথাটা আমার এইভাবে আমি গ্রহণ করেছি, সেই জন্য আমি এরকম করতে পেরেছি। বাট আমার আমার কথাটা হচ্ছে যে আমাকে মূল্যবোধ সম্পন্ন শিক্ষা দরকার। সেই শিক্ষার জায়গায় যেন কোন রকমের একটা ছেলে মেয়ে ভুল শিক্ষা না পায়, মিথ্যা শিক্ষা না পায়। আর আমার যেমন এখন খুব কষ্ট হয় যে আমরা ইতিহাস নিয়ে ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করি। ইতিহাসে ঘটে যাওয়া ঘটনা, আচ্ছা মোগল সম্রাট, প্রথম মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আমি কি বলতে পারবো প্রথম সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিল না? না স্যার, সুযোগ নাই স্যার। আচ্ছা, ওই সম্রাট জাহাঙ্গীর, সম্রাট আওরঙ্গজেব, যার সময় 1610 সালে আমাদের ঢাকা রাজধানী হয়, তার কিন্তু অনেক ইতি- কূটনীতি আছে। ইতিহাসের স্যার, হ্যাঁ, ইতিহাস ইতিহাসের জন্য, ইতিহাসের উদাহরণ ইতিহাসেই, এটা পাল্টানোর সুযোগ নেই। শোনো এবার, তো যাক যেটা বলছিলাম, এর অর্থ কি আমি তাকে ইতিহাসে বাদ দিয়ে দেবো? না স্যার। আচ্ছা, ইতিহাসে তো আমার উপর হিটলারের উপরে 3টা বই আছে আমার কাছে। তার 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 পই 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 করে সবটুকু আমি পড়েছি। তার জন্ম থেকে শুরু করে, তার জন্ম কিন্তু জার্মানিতে হয়নি, যা হয়েছিল অস্ট্রিয়ায়। জি স্যার। এইভাবে শুরু করে তার আত্মহত্যা অব্দি আমি পই পই করে পড়েছি। এবং আমি একসময় বলেছি তিনি এমন একটা জাতীয়তাবাদী নেতা ছিলেন যিনি এই পর্যন্ত পুরো জার্মান জাতিকে ঐক্য করতে পেরেছিলেন। জি স্যার। কিন্তু তিনি যুদ্ধের সময় যে কাজগুলো করিয়েছেন সেটা মানবতা বিরোধী কাজ হয়েছে। জি এবং উনি স্যার। জানতেন যে আমি ধরা পড়লে আমাকে মেরে ফেলা হবে, তার চেয়ে আমি মারা যাই। স্যার, হিটলার যদি জিততে পারতো সামহাও, মানে অক্ষয় শক্তি যদি জিততে পারতো, তাহলে তো স্যার ইতিহাস অন্যভাবে লেখা হতো। হিটলার জিতলে তখন যারা পরাজিত হতো তাদের বিচার হতো। জি স্যার, তাহলে তো স্যার ইতিহাস অন্যভাবে লেখা হতো স্যার। তার মানে কি স্যার আমরা বলতে পারি না যে না, ইতিহাস? তাহলে কি হতো? তা হলেও কি, তোমরা কি হোলোকাস্ট কথাটা শুনেছো? হোলোকাস্ট, জি স্যার, ইহুদি নিধন স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার, শুনছি স্যার। ইহুদিদের হত্যা করা স্যার। হোলোকাস্ট শব্দটা কি? স্যার পুড়িয়ে মারা। পুড়িয়ে মারা। এটা জেনোসাইডও আবার হোলোকাস্টও। যেমন 71 সালে আমরা বলি জেনোসাইড, আমরা আর্মেনীয়দের জেনোসাইড, আমরা রুয়ান্ডা জেনোসাইড, আমরা ভিয়েতনাম জেনোসাইড, আমেরিকা ফ্রান্স যেটা করেছিল, এগুলো না একেবারে মানে চিন্তা করা যায় না যে কোন ধরনের যুদ্ধক্ষেত্রে কত কসক হয়ে থাকে। তো সেই সময় তিনি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। পুড়িয়ে মারা মানে হচ্ছে তিনি হুকুম করেছিলেন 6টা হল ঘর করতে, যে হল ঘরে মাস্টার্ড গ্যাসের সংযোগ দেওয়া হয়েছিল। আর সেই মাস্টার্ড গ্যাসের মধ্যে ইহুদি নারী পুরুষ গর্ভবতী যাই হোক না কেন, একজনের বাবু হবে এরকম একটা বলে আমাকে কোথাও বলতো তাকে লেবার রুমে নেওয়া হচ্ছে, তাকে ওখানে নেওয়া হলো। ওই তাপগুলো তাৎক্ষণিকভাবে মারা যায় না, বেশ খানিক সময় লাগে।
এখন তারা ইহুদি বলে তাদেরকে মেরে ফেলতে হবে, আমি বলি তো আপনি তো মানুষ মেরেছেন, তো যাও, সেটা হয়েছে, এটাও তো ইতিহাসের অংশ না? জি স্যার। আমার এই কথাও বলতে হবে। মুসলিনী পৃথিবীতে প্রথম ফ্যাসিবাদের উন্মেষ ঘটিয়েছে, কিভাবে ঘটালো সেটাও বলতে হবে। আবার মুসলিনের পরিণতি কি হলো চিন্তা করতে পারবে না? মুসলিনীকে 1945 সালে গ্রেপ্তার হয়েছিল কমিউনিস্টদের হাতে মিলানে। সেখান থেকে তারা রোমে কমিউনিস্ট হেডকোয়ার্টারে বিচার করা হয়েছিল, রায় দিয়েছিল তাকে 8টা গুলি করে মেরে ফেলতে হবে। তার সাথে তার একটা উপপত্নী বলে আর কি, বা প্রেমিকা যাই হোক, পেতাচ্ছি নামে। সেখানে কমিউনিস্টরা মুসলিনীকে গুলি করে মারে, মারা পর তার ডেড বডি নিয়ে যাওয়া হয় রোমে। রোমে নিয়ে গিয়ে তার ডেড বডি, ওই যে গরু গরু রান টান এইভাবে কাটা দিয়ে ঝোলা রাখে না, জি স্যার। ওই রকম ওই কাটা দিয়ে মুসলিনের পায়ে ঢুকাইয়া তার পা উপরে মাথা নিচ্ছে, এইভাবে রাখছে যে রোমের জনগণ তার প্রতি ঘৃণা প্রকাশ করে। সেই সময় একজন মা, বৃদ্ধ মা এসে এক কমিউনিস্ট সদস্যের কাছ থেকে রাইফেল নিয়ে তাকে 4টা মৃতদেহের উপর গুলি করেছে, বলেছিল আমার 4 সন্তানকে, কমিউনিস্ট 4 সন্তানকে হত্যা করেছে। এগুলো সব ইতিহাসের অংশ, তাই না? জি স্যার। তো এগুলোকে আমি অকপটে বলবো না? জি স্যার, অবশ্যই স্যার। আমরা দেখলাম যে জুলাই সনদ হলো, প্রথম শুনেছিলাম যে 21, 71, 24-এর ভিত্তিতে হবে, তো সেখানে 7 মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে, সেখানে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা বাদ দেওয়া হয়েছে, স্বাধীনতা ঘোষণা সনদ রাখা হয়েছে। সেই স্বাধীনতা ঘোষণা সনদে পরিষ্কার ভাবে 6 নম্বর প্যারায় লেখা আছে যে এই প্রেক্ষাপটে 1971 সালের 71 খ্রিস্টাব্দের 26 মার্চ ঢাকায় যথাযথভাবে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আপনি এইটা রাখলে সেখানে স্বাধীনতা ঘোষণা আছে, সেখানে আপনি যে 5টা মূলনীতির কথা বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটা ওই স্বাধীনতা ঘোষণা সনদে আছে। আপনি কি বাদ দিয়ে কি রাখছেন? শাসক শেখ মুজিবের আপনি মেরে ফেলার অসুবিধা নাই, শাসক শেখ মুজিবের সমালোচনা কোনো অসুবিধা নেই, তিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন সেটা আমাকে বলতেই হবে, সেটা আমি কেন ইতিহাস থেকে বাদ দেবো? জি স্যার। শাসক শেখ মুজিবের সমালোচনা করে তাকে ফাঁসি দেন 10 বার, মৃতদেহ উঠে হাড্ডি বুঝাই না, ফাঁসি দেন, অসুবিধা নেই। এবার বুঝতে পারছি ইতিহাস কিন্তু বড়ই নির্মম, ইতিহাস কাউকে ছাড়ে না, এই কথাটা মনে রাখবে। আমার এইটাই তো বলছিলাম যে আমার সুশিক্ষা হতে হলে আমার জাতির সম্পর্কে আমাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে জানতে হবে। তারপর আমার রাজনীতি ব্যক্তিগত ব্যাপার, আমি কি রাজনীতি করবো সে কি তোমার তোমার কাছে শুনে করবো, না তুমি কি রাজনীতি করবে আমার কাছে শুনে করবা? বলো না। জি স্যার। স্যার এটা স্যার যার যার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ইতিহাস কি ব্যক্তিগত না জাতির? স্যার পুরো জাতির স্যার। জাতি। এবং আমরা সেই কত ইতিহাস যাও কারো দিকে না বলি। এবার আসো ধর্ম। ধর্মীয় বিশ্বাস মানুষের জীবনকে নৈতিকতার অন্যতম উৎস হতে পারে। কি বলছিলাম? ধর্মীয় বিশ্বাস মানুষের জীবনের নৈতিকতার অন্যতম উৎস হতে পারে। এরপর দেখো, এক্ষেত্রে এক্ষেত্রে ধর্ম সম্পর্কে অন্ধবিশ্বাস নয়, বরং এ সম্পর্কে ধারণা নৈতিকতার উৎসকে পরিণত করতে পারে। আমরা অন্ধবিশ্বাস করব না, জেনে বিশ্বাস করব। আমরা তো চোখের উপর দেখি, তাই না? আচ্ছা আসো, এবার আমরা বলি ধর্ম। ধর্ম মানে ইংরেজি কি?
ধর্ম ইংরেজি কি? ধর্ম ইংরেজি কি বলো? রিলিজন। বলো রিলিজিয়ান না? বলো ধর্ম ইংরেজি কি? রিলিজিয়ন। আমাকে জিজ্ঞেস করছো? না স্যার, উত্তর উত্তর দিলাম আর কি। হ্যাঁ, উত্তর কি বলছো? রিলিজিয়ন। আচ্ছা, মায়ানমারে কি বলে? উজবেকিস্তানে কি বলে? ইংরেজিতে তো একই আমরা একই ওয়ার্ড ইউজ উত্তর করে। জানি না, উত্তর জানি না। আমি স্যার, বাংলাদেশে একটা বাঙালি জাতি, আমরা বলি ধর্ম, এটা আমরা জানি। সবাই রিলিজিয়ান বলে, এটা ইংরেজিতে বলুক অসুবিধা, কিন্তু সবাই কি ধর্ম বলে? না স্যার। ধর্ম বলে না। আমাদের ধর্মটা আসলো কিভাবে? আমাদের ধর্মটা এসছে হলো হিন্দি শব্দ ধর্ম থেকে। ধর্ম মানে হচ্ছে ধৃমন। ধৃমন মানে মন যা ধারণ করে। একটু বোঝার চেষ্টা করো। ধর্ম, ওরা রেপ ব্যবহার করে না। হিন্দিতে রেপ ব্যবহার হয় না, বাংলায় রেপ ব্যবহার হয়। এই জন্য ধর্মকে আমরা বলছি ধর্ম। তাহলে ধর্ম হচ্ছে ধৃমন, মন যা ধারণ করে। এখন মন কি ধারণ করে? মন কি সব ভালো ধারণ করে, সব খারাপ ধারণ করে? কি বলো? স্যার মিক্স স্যার, এটা স্যার মিক্সড হয়। জি তাহলে স্যার। তুমি যখন এই মনটা কি ধারণ করলো, সে তো যখন ভালোটা ধারণ করে, এটা হলো ধর্ম। মন যখন ভালো ধারণ করে সেটা ধর্ম, যখন খারাপ ধারণ করে সেটা অধর্ম। ক্লিয়ার হয়েছে এবার? জি স্যার। জি স্যার। আমার মন ধারণ করেছে আমি এই গরিব মানুষটাকে 500 টাকা দেব, ভালো। আমার মন ধারণ করেছে আমি সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না, এটা ধর্ম। আমার মন ধারণ করেছে আমার যে, আমি যে ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, আমার ধর্ম পালন, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, এটা কিন্তু আমার ধর্মীয় সংস্কৃতি। এটা ধর্মের একটা মাত্র, একটি মাত্র, একমাত্র না। সত্য কথা বলা কি ধর্ম না? জি স্যার। মানুষের সেবা করা ধর্ম না? জি স্যার। বাবা মার প্রতি কর্তব্য পালন করা ধর্ম না? জি স্যার। তার মানে ধর্ম কি শুধুই নামাজ পড়া, না স্যার। শুধুই রোজা রাখা, না স্যার। নাকি এটা ধর্মের একটা মাত্র, একমাত্র না, আরো ধর্মের অনেক কিছু করার আছে? জি স্যার। যেমন তুমি কি ঠিক মতো পড়ালেখা করে স্কুল কলেজে যাচ্ছ, এটাও ধর্ম তোমার। তোমাকে টিচার প্রশ্ন করে উত্তর দাও, এটা ধর্ম তোমার। ধর্মটা হচ্ছে জীবনের প্রতিটা মুহূর্তে প্রযোজ্য, এবং প্রতিটা মুহূর্তে যদি আমি ঠিক মতো কাজ করি, তাহলে আমাকে বলবে যে এ ভালো মানুষ। ভালো মানুষই মানে তুমি ধার্মিক। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। তারপরে আমি কাকে ধার্মিক বলবো? যে ভালো মানুষ, জি স্যার। যে ধর্ম পালন করে। আমি আবারও বলছি, আমার জ্ঞান তো আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। জ্ঞান তো কারো কাছ থেকে, মানে কি বলবো, যে অবৈধভাবে আমার কোনো সুযোগ নাই, তারপরেও আমি কোনো অবৈধ কাজ করি না। আমি আমার পরিবারের প্রতি কর্তব্য পালন করি, আমার পরিবারের সদস্যরা আমার প্রতি কর্তব্য পালন করে, আমার পরস্পর সবাই একটা মহান প্রেম ভালোবাসার আবদ্ধে আবদ্ধ হয়ে আছে।
এটাই ধর্ম। আমি নিয়মিত নামাজ পড়ি, এটা আমার ধর্মের একটা বিষয়। আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো না, আমি কি তোমার জোর করে পড়াতে পারবো? না স্যার। এটা নিয়ে আমার আমার সাথে তোমার কোনো কথাবার্তা নেই। আমার যাতে কথা হচ্ছে, তুমি কি সত্য কথা বলছো? তুমি কি ন্যায়পরায়ণ মানুষ? তুমি কি তোমার বাবা মার চেহারাটা দেখছো, যে তারা কি কষ্ট করে আমাকে পড়ালেখা শেখাচ্ছে, কতটা কষ্ট করে তারা অর্থ জোগাড় করে আমাকে দিচ্ছে পড়ালেখা করতে। তাদের সম্মান আমার রাখতে হবে। তুমি কি ওই যে বলেছিলাম একটা বাক্য, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। অর্থাৎ তুমি গডের প্রতি কর্তব্য পালন করো, এটা যেহেতু খ্রিস্টীয় ধর্মে লেখা, বাইবেলে লেখা। আমি বলবো আল্লাহর প্রতি কর্তব্য পালন করো, বাবা মার প্রতি কর্তব্য পালন করো, মানব জাতির প্রতি কর্তব্য পালন করো। দেখো তো, এই তিনটা যদি শ্রেষ্ঠ ধর্ম না হয়, আর কোন ধর্ম আছে? না স্যার। তুমি নামাজ পড়া কিন্তু বাবা মার তো কর্তব্য পালন করলে না, মিথ্যা কথা কইলা, ঘুষ খাইলা, লাভ আছে? ওই নামাজে কোনো কাজ হবে? না স্যার। একটা কথা বল না, চোর না শোনে। ধর্মের কাহিনী। এটা কি ঠিক? জি স্যার। আর একজন বলো তো কি বলছিল বাক্যটা। আর কে আছো ক্লাসে? ক্লাসে আর কেউ নেই? জি স্যার। বলো কি বলছিলাম। চোর না শুনে ধর্মের কাহিনী। আর তোমরা দুজন, আর কেউ নাই ক্লাসে? স্যার আরো তিন আসো তো। চারজন আছে তো, আরো তিন চারজন আছে। হ্যাঁ বলো, সবাই এক এক করে বলো, চোর না শোনে ধর্মের কাহিনী। বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যার চোর না শুনে ধর্মের কাহিনী। বেশ সুন্দর বলেছো, বলো আর একজন বলো। আচ্ছা, এবার আমি বলি, তোমাদের এটি ভুল ধারণা, এই কথাটা ঠিক না। এবার কি সন্দেহ জাগছে যে আমরা সবাই শুনি চোর না শুনে ধর্মের কাহিনী, স্যার আবার কি কয়, তাই না? ওই যে, খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো, ওই মসজিদে যখন চোররা যায় না, বা বাসায় যখন মানে ধর্মীয় আলোচনা হয়, তখন সেই চোররা ধর্মকে এত মনোযোগ দিয়ে শুনে, আশেপাশে যেন কেউ না ভাবে আমি চোর। চোররা বেশি মনোযোগ দিয়ে ধর্মের কথা শোনে, যে ধর্মের কথা শুনে যে একটু পরে চুরি করবো আমি। আমি তো ধর্মের কথা বেশি করে শুনলে মানুষ বলতো ভালো মানুষ, আরে কত তসবি টসবি টিপতে টিপতে তসবির বাইকে চুরে ফেলাইছে, তারপরে আমি যাই না, এই তো মানুষ দেখবে আমি কত ধার্মিক, একটু পরে সে চুরি করবে। এই জন্য চোর ধর্মের কাহিনী মনোযোগ দিয়ে শোনে, যাতে আশেপাশে কেউ না ভাবে আমি চোর। আমি কি বুঝাতে পারলাম? কিন্তু জি স্যার স্যার। একটা, স্যার হ্যাঁ। মানে ধর্মে তো বলা আছে চুরি করা মহাপাপ। তাহলে তো সে সে মানে চোর তো এই কথাটা মানলো না, না মানে তো তাহলে চুরি করে চলে গেল, সেই অর্থে তো ঠিক আছে। ওই জন্য শোনো, আহ ধর্মীয় প্রতিষ্ঠানে যারা দান করে, তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমার টাকাটা হালাল না হারাম? না স্যার। বাদ দাও, আর এই কথা না বলি। জি তো স্যার। কে টাকা দিতে পারে, কে পারে না, আমার ধারণা তোমরা ভালো করে জানো। আজকে আমি একটা মেয়ের 4 বছর আগে একটা ভিডিও দেখছিলাম। সেটা হলো, এর আগের একটা ভিডিও, আমি বললাম না, আমার কাছে আমি যা জানতে চাই, কি বলে, ফেসবুক, সে সাইকোলজি বোঝে, সেগুলোই আমার সামনে আসে। তো একটা ভিডিও দেখলাম কালকে, তার সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা। এটা আমি ইতিহাসে পড়েছি যতটুকু, তার কাছ থেকে আরো বেশ কিছু যেতে, মেয়েটা বয়স অল্প বয়স। এই যে মেয়েটা বয়স কত সেটা কিন্তু আমার কাছে বিষয়, আমি বলছি এই কারণে যে একটা আমার চেয়ে অনেক ছোট একটা মানুষ আমাকে শেখাতে পারে।
আমি তার কাছে শিখতে পারি যদি আমার মন থাকে, কারণ সে তো মানুষ। ওই মেয়েটা তো আমার বয়সে আমার কাছে, সে মানুষ, মানুষ হিসেবে সে অনেক গবেষণা করে আলিয়া মাদ্রাসা, কি জন্য আলিয়া মাদ্রাসা করেছিল ব্রিটিশরা, তারপরে কেন দেয় বন্ধে তোমার কি বলে যে একটা হলো আলিয়া, কি বলে আর একটা হলো কওমি, কওমি মাদ্রাসা কেন করেছিল, এটা কিন্তু একটাও একটাও কিন্তু আলিয়া মাদ্রাসা করেছে ব্রিটিশরা, এবং ব্রিটিশরা প্রায় 150 বছর যাবত সেখানে ইয়েরা ছিল, প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। আমাদের সেদিন গায়ে লাগেনি, খ্রিস্টান প্রিন্সিপালের অধীনে আমরা আলিয়া মাদ্রাসা পড়ালেখা করেছি। তোরা জানো কি এগুলা? কেউ জানতে যে খ্রিস্টান প্রিন্সিপাল, আমরা সেখানে আলিয়া মাদ্রাসায় মুসলমানরা শিক্ষা দিচ্ছি? সেখানে কি শিক্ষা দিয়েছে? প্রকৃত ইসলামের বাইরে ওদের মনোপুত ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে। কারণ এই যে জায়গাটা, তারপরে কিভাবে দেওবন্দ আসলো, এটা আমাদের এখন বাংলাদেশের রাজনীতির একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো যেটা কখনো যদি সুযোগ হয়, আসলে এগুলো তো আসলে প্রাসঙ্গিক না, তারপর আমি কথাটা বললাম। তো যাক, তারপর চলে আসি। স্যার স্যার একটু বলতাম স্যার। স্যার এই যে আমরা যখন ইতিহাস পড়ি, তো স্যার ওই যে ভারতের যেসব, বা বাংলারও নবাব আমির আলী, তারপরে হচ্ছে ওই যে স্যার সৈয়দ আহমদ খান, তো তারা তো এই যে মানে আলিগড় মুসলিম ওই যে ইউনিভার্সিটি করলো, তারপরে মানে এই যে আলিয়া মাদ্রাসা রিলেটেড মোহামেডান লিটারারি সোসাইটি করলো নব আব্দুল লতিফ। তো স্যার এই যে তারপর আমির আলী আছে, তো এরা কি ওই আলিয়া মাদ্রাসা রিলেটেড ছিল নাকি আলাদা ছিল স্যার? না না, ওরা 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 ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হম, ওকে স্যার। ওরা ইংরেজি শিক্ষায় শিক্ষা ছিল। যখন তোমার আহ ভারতে প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশদের প্রতিষ্ঠিত কলকাতার ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিয়েছিলেন রামমোহন রায়। তারপরে মুসলমানদের মধ্যে তুমি যাদের নাম বললে, মহান দুইজন ব্যক্তি, আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, আরো কিছু মানুষ ছিল, তারা ইংরেজি শিক্ষা নিয়েছে। 1835 সালে যখন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ভারতীয়দের জন্য ইংরেজি শিক্ষা, আগে ছিল ব্রিটিশদের জন্য ইংরেজি শিক্ষা, সেখানে দুই একজন ভারতীয় গেছে রামমোহন রায়ের মতো। আর এখন আর রাম শুধু রাম মানে ভারতীয় এসে আমাদের না, ওদের জন্য আমরা ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান করব। সেই সময় মুসলমানরা বলল ইংরেজি শিক্ষা হচ্ছে বিধর্মীদের শিক্ষা, এই শিক্ষা নিয়ে আমরা দোজকে চলে যাবো, সারে খারে দোজকে যাব, আমরা এই শিক্ষা নেব না। তখন এই সৈয়দ আমির আলী আব্দুল লতিফরা বহু চেষ্টা করেছিল যে তোমরা ইংরেজি শিক্ষা নাও। তারা করেছিল যে মুসলমানদের জন্য ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা, এর উপরে রচনা, যে যার রচনা প্রথম হবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। প্রথম হয়েছিল একজন তোমার ফার্সিতে লেখা একজনের রচনা, তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হয়েছিল। যাক, তারপরে আস্তে 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 কেটে গেছে। এখন আমাদের বাংলাদেশে তোমরা জানো, আমি 1985 সালে একটা কিন্ডারগার্টেন স্কুল করি এই হাজারীবাগ, জিগাতলায় হাজারীবাগে, তখন ট্যানারি ট্যানারি শ্রমিকদের ছেলে মেয়ে আমার স্কুলে পড়তো। তো আমি শ্রমিকদের জন্য সুবিধা দিয়েছিলাম, দুজন আসলে একজন ফ্রি। তো এরকম আসছে একেবারেই অশিক্ষিত একজন মানুষ, বলতে, স্যার আমার আব্বা তো আমার পড়ালেখা শেখাতে পারে নাই, তো স্যার আমি আমার ছেলে মেয়ের শিক্ষা দেওয়ার জন্য লাগলে গাছ আম খুলে দেব। ক্লিয়ার হয়েছে বিষয়টি? অর্থাৎ এখন প্রতিটা মানুষ চায় তার সন্তান শিক্ষা গ্রহণ করুক, তাই না? জি স্যার। এইটি হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। সো এই ডেভেলপমেন্ট কিভাবে হলো কিভাবে না হলো সেই গল্পে আর যাবো না, সেই গল্পে গেলে অনেক সময় লাগবে, খুব মজার গল্প আছে। তো যাক, তারপর চলে আসি আমরা এখানে তবে দেখো স্যার, বলছি। আমরা এখন যে শিক্ষাটা অর্জন করতেছি এটা তো আসলে তো কর্মমুখী শিক্ষা, মানে একটা চাকরি পাইতে হবে, ফিনান্সিয়াল দিক চিন্তা করি, কিন্তু নৈতিক না, না, কোনো এটা ডেভেলপমেন্ট হচ্ছে? কেরানি মার্কা শিক্ষা।
এটা উৎপাদনমুখী শিক্ষা না, এটা কর্মমুখী শিক্ষা না, এটা গণমুখী শিক্ষা না। যদি গণমুখী শিক্ষা হতো, তোমরা পড়েছো ইন্টারমিডিয়েট রচনা, কর্মমুখী শিক্ষা, গণমুখী শিক্ষা, উৎপাদনমুখী শিক্ষা, এটা পড়েছো, আমরাও পড়েছি, আমরা বিসিএস ও পড়াইছি। তাহলে কি দাঁড়ালো? এই শিক্ষা হতে হলে শিক্ষা আমাদের অর্জন সঙ্গে করা। জানো ক্লাস আমাদের প্রাইমারি ক্লাস 8 পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা কত রকমের জানো? স্যার বলো। স্যার 3 ধরনের না স্যার? প্রাথমিক, ও এর ভিতরে আছে প্রাইমারি, সরকারি প্রাইমারি, এর ভিতরে আছে কিন্ডারগার্টেন, এর ভিতরে আছে তোমার কি বলবো যে এনজিও দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, এর মধ্যে আছে তোমার আলিয়া মাদ্রাসা, এর মধ্যে আছে কওমি মাদ্রাসা, এর মধ্যে আছে ইংলিশ মিডিয়াম স্কুল, এর মধ্যে আছে ইংলিশ ভার্সান স্কুল, এরকম সব মিলিয়ে 11 ক্যাটাগরি। আর কারিকুলাম আছে 6 ধরনের। আচ্ছা, এখানে তুমি কেমনে পড়বা? তুমি বলো, তোমার গ্রামে একটা ছেলে যে সরকারি প্রাইমারিতে যাচ্ছে, দেখো তো তার পায়ে জুতা আছে কিনা, শরীরে স্কুল ড্রেস আছে কিনা। জি স্যার, ম্যাক্সিমাম সময় থাকে না স্যার আসলে। নাই নাই নাই, জি স্যার। ওদের ওদের কোনো ড্রেস কোড নাই। সে একটা ময়লা জামা গায়ে দিয়ে এই বোতাম এখানে লাগায় কোন রকম যাইতেছে, হয়তো প্যান্টে চেনও নাই, কোন রকম গিট্টি উট্টি দিয়ে যাইতেছে। তার সামনে আর একটা বাচ্চা যাচ্ছে কেটস পরে, হাফ প্যান্ট পরে, ইন করে, টাই পরে। দেখো তো ওখানে ডিসক্রিমিনেশন হয়ে গেল কিনা, জি স্যার। বৈষম্য হয়ে গেল কিনা। জি স্যার। তাহলে শিক্ষাকে আমরা আশা করেছিলাম, আমি অকপটে বলছি, এটা শেখ হাসিনার সময় আমাদের শিক্ষা ব্যবস্থা আবেদনের কারণে হয় স্যার। যেটা হয়েছিল সেটা বাস্তবায়ন হয়নি। এবং আজকে একটা নীতি, কালকে বাদ আর একটা নীতি, এই করতে করতে এক্সপেরিমেন্ট করতে 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 শিক্ষা ব্যবস্থাকে 12টা বাজায় দিছে। পাশের হার 90%, 80%, 85%, 95%। প্রধানমন্ত্রী গণভবন থেকে বলতেন, এই দেখেন আমাদের সব পাশের হার কত বেশি। এটা ছিল তার পলিটিক্যাল ক্রেডিট নেওয়া। আমার কাছে মনে হতো এর চেয়ে বড় ডিসক্রেডিট আর হবে না। কারণ পাশ করালেন কাদেরকে? গাধা পিটায় কি ঘোড়া করা যায় বাবা? গাধারে কি ঘোড়া করা যায়? না স্যার। আমাদের শিক্ষা ব্যবস্থা গত সরকারের সময় করা হয়েছে। এমন কোন উপজেলা নাই যে সেখানে সরকারি কলেজ। প্রধানমন্ত্রী আমার 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 লোহাগাড়া উপজেলায় কলেজ সরকারি হয়েছে, সেখানে অনেকগুলো সাবজেক্টের অনার্স পড়ানো হয়। মাত্র টু অথবা টুর নিচে, টুর উপরে পেয়ে সেখানে অনার্সে ভর্তি হয়ে যাচ্ছে। যারা কোনো ন্যাশনাল ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়নি, কিন্তু তারা কোনো না কোনো কলেজে যে অনার্সে ভর্তি হয়ে যাচ্ছে, জি স্যার। অনার্স পাশও করে যাচ্ছে। জি স্যার। আমার লোহাগাড়া কলেজে বেশ কয়েক বছর আগে, করোনার আগে, আমার বড় মামার ছেলে মিজানুর, ওর ছেলেকে ফোন করে বলছে, ভাই ওরে তো কলেজে ভর্তি করছি। কোন কলেজে? লোহাগাড়া কলেজে। ও কবে পাস করলো? বলে এইবার পাস করছে। কেমন রেজাল্ট? 2 পাইছে। আমি 2 পাইছে, তার নিয়ে তো কলেজে কিসে ভর্তি করছিস? রাষ্ট্রবিজ্ঞান অনার্স। তখন না আমার খুব, আমি যেহেতু ঢাকা, আমার সামনে নাই সে, আমার খুব রাগ হলো। আমি তুই আমার কাছে ফোন করছিস কেন? প্রচুর টাকা দেই, আমি টাকা দিচ্ছি, এরপর থেকে টাকা দেই না তাকে। বলে কিছু বই খাতা কিনতে হবে, কিছু টাকা দেবে। মিজানুর, তুই যদি আমার সামনে থাকতি না, টাকা তো দূরের কথা, স্যান্ডেল কিনে তোর বুকে পিটাইতাম। তোর আমি এখনো বলছি, তুই ওখান থেকে সরাই নিয়ে এসে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দে। যে কোনো জায়গায় টেলিভিশন সারতে পারে, রেডিও সারতে পারে, এসি সারতে পারে, ফ্রিজ সারতে পারে, এরকম একটা জায়গায় ভর্তি কর, 1 বছর ট্রেনিং দে,
তারপর আবার ইতনা বাজারে সে একটা দোকান দেবে, তোরে মাসে 50,000 টাকা দেবে। তুই লেখে রাখ, আমি বললাম তুই লেখে রাখ, তোর ছেলে অনার্স পাস করে যাবে, জীবনে চাকরি পাবে না। এই সেদিন জানলাম সেই ছেলে এডিক্টেড। এখন হয়েছে কি জানো, আমার আমরা আমরা জীবনের গল্প যদি বলি, আমি ক্লাস 10-এ যখন পড়ি, আমাদের সেলিম স্যার গল্প করতেছে, দেখতে হয় ডাব, হয় ডাব থাক, না হলে নারকেল হোক। এই ডাব আর নারকেলের মাঝখানে একটা আছে, সেটা আমাদের কেউ দুমড়ো, শর্টটা একটু মোটা হয়, বুঝছো, কিন্তু সেটা কোনো কাজে লাগে? না স্যার। এই ডাব দেখো তো রুগীর পড়তো কিনা। জি স্যার। এই যে যখন কি বলে যে ডেঙ্গু বেড়ে যায়, তখন ডাবের দাম কত বাড়ে জানো? অনেক হয়ে যায় স্যার, এখন তো মানে 120 টাকা 100। ডেঙ্গু রোগে প্রচুর ডাব খাওয়াতে হয়। জি স্যার। তারপর ডাবের গুণ বহু গুণ। আবার তুমি নারকেল, নারকেলের শোভা থেকে শুরু করে, নারকেলের আটা থেকে শুরু করে, নারকেলের তেল, নারকেলের পিঠা, দেখো তো তার কোন অংশ কি অর্থনীতির বাইরে আছে? না স্যার। উনি বলতেন ডাব থাকলে তুই কৃষি কাজ করতে পারবি, তোর বাবার জমি চাষ করতে পারবি, আর নাহলে অন্যের জমিতে কাজ করতে পারবি। নারকেল হলে তুই বিশেষ পাস করে দেশের জন্য অনেক কাজ করতে পারবি, তোর মানুষ তোর জন্য অপেক্ষা করবে, তুই অনেক মানুষের উপকার করতে পারবি। আর মাঝখানে দুমড়ো হয়ে গেলি, না পাবি চাকরি, না পাবি কৃষি কাজ করতে। তাই বলছো তুই হয় ডাব থাক না নারকেল হ, বাবা তোর দুমড়ো হইস না। গত সরকারের আমলে এই দুমড়ো শ্রেণী হয়ে গেছে অনেক, একেবারে অপদার্থ, জি স্যার। যারা সারাদিন পিটাও তার কিচ্ছু হবে না, সে কখনো গাধা গরু হবে না, গাধাতে গরু হবে না, গরু গাধা হবে না। জি স্যার। শিক্ষার বাড়ায় লাভ কি? স্যার স্যার একটা প্রশ্ন। শিক্ষার হার, বলি শিক্ষার হার হতে হবে এসএসসি তে সর্বোচ্চ 40%, ইন্টারে সর্বোচ্চ 25 থেকে 30%। তাহলে 20% থেকে 30% হলে তারা সবাই হায়ার এডুকেশন চলে যেতে পারবে। আবার যারা ফেল করলো তারা চলে যাবে সরাসরি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। সে যদি 3 বছর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, দেখো তো সে চাকরি পাবে কিনা, সেও নিজে কিছু করতে পারবে কিনা, বিদেশে যেতে পারবে কিনা। জি স্যার। এর সব জায়গায় সারা পৃথিবীতে কদর আছে কিনা। জি স্যার আছে স্যার। ওই সিস্টেম হলে মানুষের ওই কোচিং সেন্টার দৌড়াদৌড়ি করতে হবে না, উদ্ভাস উন্মেষ ওই ইউসিসি ফিউসিসি কেউ দৌড়াদৌড়ি করবে না। আমাদের যদি 90% পাস করে, সবাই যে আগে লাইন দেয় ভর্তি হোক কোচিং সেন্টার। জি স্যার। শিক্ষানীতি হতে হবে ইন্টিগ্রেটেড এডুকেশন। এত রকমের শিক্ষা গ্রহণ করে কি লাভ? আবার এখন যদি তুমি যাও ঠিক করতে, সেটা তুমি যাও, যেটা বলছিলাম, আমরা চলে আসি আমাদের জায়গায়। এবার নৈতিকতার উদ্দেশ্য, নৈতিকতার উদ্দেশ্য কি আছে বলতো? সৎ জীবন যাপন, সুখ, সামাজিক সম্পর্ক, অন্যদের সাথে বন্ধুত্ব ও আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হলো নৈতিকতা। ধরো তুমি আনানের বন্ধু, আবার যদি বলি যে তুমি আনানের সাথে খারাপ সম্পর্ক করেছো, আলভি জানে যে রহমান আনানের সাথে খারাপ আচরণ করেছে, অনৈতিক আচরণ করেছে। রহমান কি আলভির সাথে বন্ধুত্ব করতে পারবা? বা আলভি তোমার সাথে বন্ধুত্ব করবে? না স্যার। পারবে না। কাজে কাজেই তোমাকে এমন হতে হবে সামাজিক সম্পর্কটা, যাতে সবার সাথে আমি সম্পর্ক বজায় রাখতে পারি। তুমি যদি সবার সাথে ভালো ব্যবহার করো, সবাই তোমাকে ভালো বলবে, সবার সাথে ভালো সম্পর্ক থাকবে। এবার আসো নৈতিকতা সম্পর্কে দার্শনিকদের মতবাদ, এখানে সব তোমার দেওয়া আছে, একবার একটু পড়ে নিও। আমার মনে হয় তোমাদের আর অসুবিধা হবে না। এই যে এখানে গৌতম বুদ্ধের কথা বলা আছে, তারপরে এখানে নৈতিকতা সম্পর্কে কনফুসিয়াস তিনি কি বলেছেন, এইবার প্লেটো কি বলেছেন, তারপর প্লেটোর সুখবাদ কি,
নৈতিকতা সম্পর্কে অ্যারিস্টটল, তারপর নৈতিকতা সম্পর্কে প্রামাণ্য সংজ্ঞা, আমাদের সংবিধান সহ কারা কি বলেছেন সেগুলো এখানে লেখা আছে, তোমরা আমি একটু করে দিয়ে দিচ্ছি, একবার দয়া করে রিডিং পড়ো, মোবাইলে রেখেই একটু জুম করে রিডিং পড়ো। বইয়ের সাথে যে জায়গাটায় অমিল পাবে কিছু, এগুলো এগুলো মিল পাবে, এগুলো তো কমন বিষয়। আর যে জায়গাটা প্রথম দিকে অমিল পাবে ওইটা একটু তোমরা খাতায় লিখে নিও, খাতায় লিখে রেখো। এটা এটা প্রিন্ট করলে আমার কাছে ভালো লাগবে যে আমি প্রিন্ট করে তুমি যেটা ফাইলে রাখো, একটা বাংলাদেশ অ্যাফেয়ার্সের ফাইল, একটা ইন্ডাস্ট্রি অ্যাফেয়ার্সের ফাইল, একটা নৈতিকতা মূল্যবোধ সুশাসনের ফাইল, একটা ভূগোল পরিবেশের ফাইল, চারটা ফাইলে রাখলে তুমি যখন যেটা মনে হলো তখন সেটা টান দিয়ে একটু দেখলে, যতই পড়িবে ততই শিখিবে, আর যতই আলোচনা করবে ততই বিকাশ হবে। তো ভালো থাকবে তোমরা। কেউ কোনো প্রশ্ন করবে নাকি? স্যার একটা প্রশ্ন স্যার, করতাম স্যার। আহ, হ্যাঁ বলো। স্যার প্রশ্নটা হচ্ছে কি, যদি স্যার এরকম কোনো কোশ্চেন আসে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আহ, পরিবর্তন সাধনে বা সর্বোচ্চ উন্নয়ন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, তো স্যার এরকম যদি আপনি আমাদেরকে স্যার মানে আমি তোমাদের যখন সে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তোমরা যখন আমার সাথে রিটেন ক্লাসের, আশা করি তোমাদের রিটেনের কোনোটা বাকি থাকবে না, নভেম্বর মাসে তোমরা 2টা রিটেন ক্লাস পাবা, 2টা পিল ক্লাস পাবা, আমি সবটাই কভার করে দেবো। সেখানে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ শিক্ষা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে তো কোনোটাকেই আমি গুরুত্বপূর্ণ করতে পারবো না। জি স্যার। কাজে শিক্ষা সম্পর্কে আশা করি তোমাদের ভালো লাগবার মতো প্রেজেন্টেশন পাবে। স্যার, আর হ্যাঁ, মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা মানে কিভাবে সাজাইলে মানে আর কি দুর্নীতি বন্ধ হবে, এরকম কোনো শিক্ষা ব্যবস্থা কি সাজানো সম্ভব দেশে? শোনো, বিষয়টা হলো তুমি তো ছোটকালে এম ইন লাইফে কি লিখছিলে? হয় ডাক্তার কেউ কি নয় লিখছিল ইঞ্জিনিয়ার। history পড়বো? আচ্ছা, কেউ কি লিখছিল আমি হিস্ট্রি পড়বো? বলো না। স্যার আমি মনে হয় লিখছিলাম স্যার, মানে হিস্ট্রির টিচার হবো বা এরকম কিছু একটা স্যার। আচ্ছা, আমার মনে হয় ছোটকালে আমি জানি যে আমি সায়েন্সে, আমি অঙ্ক বুঝি না, আমি সায়েন্সে যাবো না। আমি এখন 9-10-এ পড়ি, এই সময় জীবনের লক্ষ্য সে ডাক্তার ইঞ্জিনিয়ার লেখা উচিত হবে না, তারপর আমি লিখছি ডাক্তার হবো। জি স্যার। সবাই লেখে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, সবাই লিখেছে। সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়? না স্যার। হয় না। তাহলে এখন যা দাঁড়ালো সেটা হলো, তোমরা যে প্রশ্নটা করেছো, যে আমরা শিক্ষা নীতিটাকে, আমি যেটা বলবো সেটাই যে হয়ে যাবে এরকম বলতে পারবো না। আমি যেটা বলবো যে এরকম হলে যুক্তিসঙ্গত হবে এবং সমাজ উন্নত হবে, জাতি উন্নত হবে, এবং জাতির ভিতরে যাতে করে মৌলবাদিতা হলো এরকম একটা বিষয় যে বিষয়টি নিজে ছাড়া অন্য কিছু সে বোঝে না। এখন যেটাই হোক, যেই হোক, যেভাবে হোক, তুমি যতটা উদার হতে পারবে, যতটা সামাজিক মানসিকতা হতে পারবে, ততটা শিক্ষা দিতে হবে সেইভাবেই। শিক্ষা হতে হবে সর্বজনীন, অর্থাৎ সবার জন্য একই রকম শিক্ষা হওয়া উচিত। সেই শিক্ষাটা ইন্টারমিডিয়েট পর্যন্ত, পর থেকে ভাগ হয়ে যাবে, কেউ মেডিকেলে যাবে, কেউ ইঞ্জিনিয়ারিং এ যাবে, কেউ এগ্রিকালচারে যাবে, কেউ বিশ্ববিদ্যালয়ে যাবে, বিভিন্ন জায়গায় চলে যাবে। ওইটা হলে না বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে যাবে, প্রায় সব বন্ধ হয়ে যাবে। পাশের আর যদি 25-30-এ আনা যায়, ও যা আসবে বলে মনে হয় না, আহ, সে কি বলে যে, তাহলে আমার মনে হয় যে সুন্দর সুন্দর বিশ্ববিদ্যালয়, এই যে কয়দিন আগে দেখেছো, আমি তোদের দেখাবো, বিশ্বে 1 নম্বর বিশ্ববিদ্যালয় কোনটা এবং কেন। এই যে বিশ্বে যে র্যাঙ্কিং এ প্রথমের দিকে থাকে, কেন থাকে জানো? স্যার গবেষণা, স্যার মানব উন্নয়নে গবেষণা, গবেষণা। জি স্যার। গবেষণা, গবেষণা এবং গবেষণা। সেই গবেষণা কি? গবেষণা হচ্ছে পরিবেশ নিয়ে, গবেষণা হচ্ছে আহ মানুষের মানে কি বলবো, জলবায়ু নিয়ে,
গবেষণা হচ্ছে আধুনিক বিজ্ঞান নিয়ে, গবেষণা হচ্ছে, মানে গবেষণা তারা মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে, এবং সেখানে কোনো নির্দিষ্ট মানুষের যে আমরা খ্রিস্ট ধর্ম বলি, বৌদ্ধ ধর্ম বলি, এগুলোর কোনো জায়গা সেখানে নাই। কাজেই তারা এটা পাচ্ছে। আমরা বাংলাদেশের ছেলে মেয়েরা আমরা নিজেদেরকে মনে করি মেধাবী, মেধার বিকাশ ঘটায় যারা তারাই মেধাবী। তোরা বিশেষ চাকরি পাচ্ছ, চাকরি পেয়ে কি তুমি কিছু সৃষ্টি করতে পারবে, নাকি গভর্নমেন্টের নির্দেশ যা তাই পালন করতে হবে? স্যার যার নির্দেশ সেটাই, কোনো সৃজনশীলতার সুযোগ নেই স্যার। বা কোনো ক্রিয়েটিভিটি থাকলো না। এই জন্য তোমরা বলছিলে কোটা না মেধা, মেধা মেধা, তো মেধাটা কতটুকু তা তো বোঝাই যাচ্ছে। তোরা একটু চিন্তা করো, মেধাবী ছেলে মেয়েরা তারাই যারা ক্রিয়েট করতে চায়, যারা মেধার বিকাশ ঘটাতে চায়। মেধার কি কোনো নির্দিষ্ট সীমা আছে বলো তো? না স্যার। এটা যত বিকাশ করতে চাবে তত গবেষণা করতে হবে। আমাদের দেশে গবেষণার সবচেয়ে কম বিনিয়োগ হয়। কই, তোমরা তো কোনো ছেলে মেয়ে বলনি যে 2024 সালে শেখ হাসিনা আপনি আমার মেধা বিকাশের জন্য গবেষণায় 20,000 কোটি টাকা বিনিয়োগ করুন। আপনারা যা বিনিয়োগ করতে পান সিগারেট খেতে শেষ হয়ে যায়। জি স্যার। উপযুক্ত কথা বলার মতো ক্ষমতা, শক্তি আমাদের খুব দুর্বল। কাজে মানসিকতাকে শক্তিশালী করো, উপযুক্ত কথা বলো, আমার মনে হয় সেটা যুক্তি গ্রাহ্য হবে। তো ভালো থেকো না। স্যার 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 আরেকটা কথা স্যার। স্যার এই যে বলো। যে স্যার এই যে এটা হচ্ছে স্যার, এই যে মানে এই নৈতিকতা স্যার, এই যে ধরেন অধ্যাপক জি মুর, তারপরে হচ্ছে জোনাথন হেইট, তো স্যার এরা তো বা আরো যারা যারা আছে দার্শনিক, অনেক অনেক স্যার সংজ্ঞা দিছে, ডেফিনেশন। তো স্যার এগুলো তো হ্যাঁ। স্যার মনে থাকে না স্যার, মানে স্যার পড়লেও স্যার না ভুলে না, যায়। তোমার শোনো শোনো, তোমার এইগুলো মনে থাকবে তুমি যখন দিয়ে একবার পড়বে। জি স্যার। যেমন আজকে তোমরা গত দিনেরটা আজকেরটা আবার একবার পড়ো, জি স্যার। আবার ফাঁকে একবার পড়ো। আচ্ছা স্যার। এটা বিষয়টা হচ্ছে যে আরেকটু হলো, তোমরা না বন্ধুদের ভিতরে গ্রুপ ডিসকাশন করো। জি স্যার। আমি বোধহয় তোমাদের কালকে এরপরে ক্লাসে আমি মানে মনে রাখার উপায়টা কি আমার ক্লাস 1-এর একটা ঘটনা দিয়ে শেখাই দিব। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ধন্যবাদ। লিডুম স্যার। ওকে স্যার, ধন্যবাদ থ্যাংক স্যার। ইউ। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ।